গুড মর্নিং সবাইকে হরিদ্বার থেকে। আজকে ফিরে যাওয়ার পালা। তো আমার ট্রেন হচ্ছে দিল্লি থেকে। হরিদ্বার থেকে এখন বাস পেয়ে গেছি, সকাল 7টা বাজে। এখান থেকে সোজা চলে যাব যেরকম এসেছিলাম নিউ দিল্লি ISBT, যেটা কাশ্মীরি গেটে। ওখান থেকে অলরেডি একটা হোটেল বুক করাই আছে, ওখানে গিয়ে থাকবো। আগামীকাল হচ্ছে আমার ট্রেন। তো এখান থেকে এসেই আমি বাস পেয়ে গেছি, যেটা উত্তরাখণ্ড পরিবহনের যে বাস। তো এখান থেকে এখন সোজা চলে যাচ্ছি নিউ দিল্লি। সকাল 7টা বাজে, কতক্ষণ লাগে দেখি পৌঁছে দেবো। সারাদিনটা হয়তো টুকটাক একটু বেরোতেও পারি। তো দেখা যাক কীরকম যায়। তো দেখতে থাকুন, লাইক করতে থাকুন, এগোই আস্তে আস্তে। আটটা 40 বাজে এখন। এটা হচ্ছে মুজফ্ফরনগর বাইপাস। এখানে বাস এখন দাঁড়িয়েছে সকালে ব্রেকফাস্ট করানোর জন্য, যে যা যে এরকম খাবে আর কি। এখানে একটা ধাবা রয়েছে, আর এইখানে অনেকগুলো ছোট ছোট দোকান রয়েছে, এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমি একটা ডিম পাউরুটির টোস্ট নিয়ে নিয়েছি, ডিম পাউরুটি অমলেট আর কি, দুটো ব্রেড আর ডিম দিয়ে, ডবল ডিম দিয়ে। তো এখানে ব্রেকফাস্ট করবো, তারপরে বাস ছাড়বে, 15-20 মিনিট দাঁড়াবে এখানে, নিয়ে এবার আস্তে আস্তে এগোতে থাকি। আর একটা ভুল যেটা আমার হয়েছে সেটা আপনাদের বলে দিই যাতে ভুল না হয়। সেটা হচ্ছে যখন দিল্লি থেকে হরিদ্বারের দিকে আসবেন, দিল্লি থেকে হরিদ্বারের দিকে আসবার সময় বাঁ দিকের সিটগুলো নেবেন। মানে যাদের রোদ্দুরে অ্যালার্জি আছে, জানলাগুলো দেখছেন তো একদম পরিষ্কার সাদা জানলা, ফলে যাদের রোদ্দুরে অ্যালার্জি আছে দিল্লি থেকে হরিদ্বার আসবার সময় বাঁ দিকের সিটগুলো নেবেন। আর অপোজিট মানে হরিদ্বার থেকে দিল্লি যখন যাবেন তখন ডান দিকের সিটগুলো নেবেন, তাহলে শেডের মধ্যে বসতে পারবেন। না হলে এই এখন যাচ্ছি আমি বাঁ দিকে সিট নিয়েছি, মারাত্মক রোদ্দুর। সকালে এখনো ঠান্ডা ঠান্ডা আছে, দেখা যাক আস্তে আস্তে এগোতে থাকি। আর ব্রেকফাস্টটা করে নিই আগে। এই হচ্ছে ব্রেড অমলেট, এতে 11:15 নেমে গেছি কাশ্মীরি গেটে। তো এখান থেকে মেট্রোয় যাব না, কারণ মেট্রোয় লাগেজ চেকিংয়ের প্রচণ্ড ঝামেলা। তো একটা উবের করে নিয়েছি, 140 টাকা মতো নেবে, একদম সোজা আমার হোটেলে নামিয়ে দেবে নিউ দিল্লি। চলুন দেখি গাড়ি এসছে না। তো একদম কাছেই গাড়ি ছিল, জাস্ট মিনিট 2-এর মধ্যে গাড়ি পেয়ে গেছি। এখন সোজা যে হোটেল বুক করা আছে ওখানে যাচ্ছি, গিয়ে সামান্য একটু ফ্রেশ হবো, হয়েই হয়তো বেরিয়ে যাব। তো কি করছি দেখতেই পাবেন। এখন এগোতে থাকি। আবার সেই গরম, দিল্লির গরম একদম আচ্ছা সে দিল্লির অটোতে এখন সওয়ারি। আধ ঘন্টা মতো ছিলাম হোটেলে, জাস্ট একটু ফ্রেশ হয়ে বেরোলাম। এখন যাচ্ছি রেড ফোর্ট। রেড ফোর্ট থেকে টাইম হলে যাব ইন্ডিয়া গেট। তো খাওয়া দাওয়া হয়নি, রেড ফোর্টের ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, করে তারপর রেড ফোর্টটা ঘুরে দেখবো। এখান থেকে পাহাড়গঞ্জ না, তো পাহাড়গঞ্জ থেকে রেড ফোর্ট মোটামুটি 150 টাকা অটো ভাড়া। তো এক আদমি যায়, 3 আদমি যায়, জবি হ্যাঁ, 1 জন 3 জন 2 জন। এখানে সামনে তো বসে না, ম্যাক্সিমাম 3 জন। তো 150 টাকা ভাড়া। যাই রেড ফোর্টে গিয়ে খাওয়া দাওয়া করবো, করে তারপর রেড ফোর্টটা ঘুরে দেখবো। চলুন এগোতে থাকি। এখানটা পুরো মার্কেট এরিয়া, চারিদিকে বাজার দোকান। यहाँ से नजदीक मेट्रो स्टेशन कौन सा है? राजीव चौक। तो राजीव चौक होच्छे एकदम काछाकाछि मेट्रो। तो राजीव चौक से तो लाल किला नहीं जा सकते, इंडिया गेट जा सकते हैं। तो এখানে কাছাকাছি হচ্ছে রাজীব চক, ওখান থেকে মেট্রো ধরে ইন্ডিয়া গেট যাওয়া যেতে পারে, কিন্তু লালকেল্লায় যাওয়া যাবে না। লালকেল্লা এখান থেকে এই অটো করেই যেতে হবে। বাইরে ঠাটা করছে রোদ এবং বেশ গরম, কিন্তু শুকনো, গরমটা শুকনো, গায়ে সেরকম ঘাম হচ্ছে না কিছু।
সকাল থেকে একটা ওই ডিমের অমলেট দেখেছেন, ওটাতেই চলছে। এখন কিছু সলিড খেতে হবে ভালো, তারপরে ঘোরাঘুরি। যে অটোয় করে যাচ্ছি, এই অটো যিনি চালাচ্ছেন আর কি, ওনার নাম হচ্ছে আফজাল ভাই। ওনার ফোন নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো যারা নিউ দিল্লি স্টেশনে এসে নামবেন, অটোর দরকার বা পুরো দিল্লি ঘুরে দেখবেন, অটোর দরকার, তো এই নাম্বারে কল করবেন। আফজাল ভাই চলে আসবে, আপনাকে পিক করে নেবে আর ঘুরিয়ে দেবে, কোনো ব্যাপার না। আচ্ছা, যে লাইটগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফিরোজা কোটলা গ্রাউন্ড। ফিরোজা কোটলার পাশ দিয়ে যাচ্ছি এখন। লালকেল্লা দেখা যাচ্ছে, এইখানটা নামিয়ে দিল, এই সামনে এইখানটা নামিয়ে দিল। আর এখান দিয়ে এখন চলে এলাম, এখন যাচ্ছি হচ্ছে চাঁদনি চক। এটা পুরো চাঁদনি চক এলাকা। তো আগে কিছু খাওয়া দাওয়া করব, ইচ্ছা আছে পরাঠাওয়ালা গলিতে যাওয়ার। তো দেখা যাক, এগোতে থাকি। তো কিছু একটা খাবো, খেয়ে তারপরে লালকেল্লায় ঢুকবো। আগে কিছু খেয়ে নিই। মার্ক করাই আছে। এই হচ্ছে গলি। এখানে খেয়েছিলাম, অনেক পুরোনো দোকানটা। যখন অমরনাথ গেছিলাম এইখান দিয়ে বৈষ্ণবদেবী হয়ে, তখন এইখানেই খেয়েছিলাম, সেই দোকান। ভ্যারাইটিস আইটেম আছে, এইগুলো স্টাফিং করে পরোটা হয় এখানে। আর এখানে একটু ডিপ ফ্রাই মতন হয় পরোটা। बोला यहाँ से सेंट्रल बैंक तक कवर करते हैं। ভ্যারাইটিস পরোটা। দেখা যাক কি অর্ডার দিই। ये आलू का सब्जी है, आलू मटर है, ये आलू मेथी है, आलू मेथी, और ये सीताफल, सीताफल, कद्दू, कद्दू। এটা হচ্ছে মিক্স পরোটা, সব রকম সবজি ভেজিস দিয়ে এটা। আর তার সাথে এরকম সবজির থালি। চিজ পরোটা। আমি পুরো রাস্তাটা হেঁটে গেলাম এবং হেঁটেই ফিরছি আবার এই যে লালকেল্লার দিকে। আর এখানে প্রচুর রিক্সা আছে, এগুলো পরাঠাওয়ালা গলি নিয়ে যায়। 10 টাকা করে ভাড়া পার হেড, দুজন করে মিনিমাম উঠতে হয়। তো রাস্তাটা বেশ খানিকটা, 100-150 মিটার। তো চাইলে রিক্সাতেও যেতে পারেন। এটা হচ্ছে লালকেল্লা মেট্রো স্টেশন, 1 নম্বর গেট। আর এই সামনে হচ্ছে লালকেল্লা। এটা হচ্ছে লালকেল্লা। চলে এলাম, ভিড়ে ভিড় চারিদিক, গরমের মধ্যে। তো এন্ট্রি গেট যতদূর সম্ভব ওই বাঁ দিক দিয়ে হবে, এইখান দিয়ে হবে হয়তো। তো যাই দেখি। এখানে একটা কিছু মেলা চলছে, একদমই সেভাবে হাওয়া নেই। দেখুন, ন্যাশনাল ফ্ল্যাগ সেভাবে উঠছেও না, বেশ গরম। তো যাই, টিকিট কাটি, কেটে তারপর ভেতরে ঢুকবো। আর এইখানে টিকিট কাউন্টার রয়েছে, এই যে নিচে এখানে। এখান থেকে টিকিট নিয়ে এই সাইড দিয়ে এন্ট্রি হচ্ছে, হয়ে ঘুরে পেছন দিয়ে ঘুরে এই ব্যারিকেডের ওই সাইড দিয়ে গিয়ে
ওই গেট দিয়ে এন্ট্রি হবে। এইটা হচ্ছে টিকিটের ডিটেলস। ক্যাশে নিলে এই যে 50 টাকা মিউজিয়াম ছাড়া, মিউজিয়াম শুদ্ধ হচ্ছে 80 টাকা। আর 15 বছরের নিচে বাচ্চাদের একদম ফ্রি। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান এই কেল্লার নির্মাণ করেন। 1857 সাল পর্যন্ত এই কেল্লা ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এরপর লাল কেল্লার কর্তৃত্ব ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায়। তারা এটিকে একটি ক্যান্টনমেন্ট হিসাবে ব্যবহার করতে থাকে। 1947 সালের স্বাধীনতার পর থেকে 2003 সাল পর্যন্ত লাল কেল্লা ছিল ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে নির্বাচিত হয়। দুর্গের দুটি দরজা, দিল্লি গেট ও লাহোরি গেট। লাহোরি গেট দিয়ে প্রবেশ করলে সামনেই চোখে পড়ে একটি আচ্ছাদিত বাজার, যার নাম চট্টা চক। এই কেল্লার স্থাপনার মধ্যে পারসিক, ইউরোপীয় ও ভারতীয় শিল্পকলার যে সংমিশ্রণ তা চোখে পড়ে। চট্টা চকের মধ্যে একটু যদি এগিয়ে যাই তাহলে লালকেল্লা চত্বরের পূর্ব দিকের দেওয়ালে দেখতে পাবো একটা সুন্দর স্থাপত্য, যেটা হচ্ছে নহবতখানা বা নক্করখানা। মুঘল আমলে প্রতিদিন নির্দিষ্ট সময় এখানে বাদ্যযন্ত্র বাজানো হতো, কিন্তু বলা হয় নাকি মুঘল সম্রাট জাহাঙ্গীর শাহ এবং ফারুকসিয়ার এখানে খুন হয়েছিলেন। এই নহবতখানার দেওয়াল জুড়ে রয়েছে অপূর্ব সুন্দর কাজ, যা আমাদের চোখ জুড়িয়ে দেয়। নহবতখানা থেকে সোজা তাকালেই চোখে পড়বে দিওয়ানি আম। অসংখ্য স্তম্ভ ও খিলানের মিশ্রণে এক অদ্ভুত সুন্দর স্থাপত্যকলা। এটা মুঘল সম্রাটরা মূলত ব্যবহার করতেন সাধারণ মানুষের কথা শোনার জন্য। এর মধ্যে একটি বসার সিংহাসন রয়েছে যেখানে সম্রাট নিজে বসতেন, যেটার নাম হচ্ছে ঝরোখা, এবং সেটা সোনা এবং রূপোর মিশ্রণে তৈরি রিলিং দিয়ে সেটাকে স্বতন্ত্র করা হতো সাধারণ মানুষের থেকে, এবং এখানে বসে সম্রাট সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগ শুনতেন। এটি হচ্ছে রংমহল। এখানে মূলত সম্রাটের স্ত্রী এবং পরিবারের অন্য মহিলা সদস্যরা এখানে থাকতেন। খুব সুন্দর এর ভেতরের কারুকার্য। পাথরের ওপর সুন্দর কলকা ডিজাইন করা রয়েছে, এবং সেই চিরাচরিত মুঘল যে সাম্রাজ্য ছিল সেই সময় তথাকথিত যে খিলানের ডিজাইন, সেটাই চোখে পড়ে।
এটি হলো দেওয়ানে খাস। এখানে সম্রাট নিজে থাকতেন। এখানেও অপূর্ব কারুকার্য দেখতে পাওয়া যায় এবং এই দিওয়ানি খাসের ভেতরে নদীর জল প্রবাহিত হতো যাতে ভেতরগুলো ঠান্ডা থাকে। এইখানে দাঁড়িয়ে সম্রাটরা মূলত নদীর ধারের পাশেই ছিল তখন যমুনা নদী। নদীর পাড়ে যেসব সাধারণ মানুষজন সম্রাটের সাথে দেখা করতে আসতেন তাদের দর্শন দিতেন। দেওয়ানি খাসের পাশেই রয়েছে মতি মসজিদ, যেটা 1659 সালে শাহজাহানের পুত্র ঔরঙ্গজেবের ব্যক্তিগত মসজিদ হিসাবে নির্মিত হয়েছিল। এছাড়াও লালকেল্লার মধ্যে রয়েছে অসংখ্য আরও স্থাপত্য, যেমন এটি হচ্ছে হীরামহল। এটা অনেকটা সেই রাজস্থানের ছত্রি টাইপের ডিজাইন। এটাকে শ্রাবণ ভাদো বলে, একদিকে শ্রাবণ একদিকে ভাদো, আর মাঝখানে একটা পুষ্করিণী ছিল, তার মধ্যে একটি স্থাপত্য রয়েছে, কিন্তু এখন সেখানে জল নেই। আর চারিদিকে প্রকাণ্ড প্রকাণ্ড বাগান, গাছপালা, অদ্ভুত সুন্দর ভেতরটা, মানে মনের মতন করে সাজিয়েছিলেন এই কেল্লার ভিতর। এবং কারুকাজ তো দেখতেই পাচ্ছেন, মানে চোখ জুড়িয়ে যায়। তো মানে এটা খুব খারাপ এক্সপিরিয়েন্স, মানে দিল্লিতে এসে, আমাদের দেশের রাজধানী, মানে পদে পদে আমি দেখছি আপনি যদি না জানেন মানে ঠকার সমূহ চান্স রয়েছে। একটা অটোয় উঠলাম, যেটা আপনাদের দেখাচ্ছিলাম, যে দিল্লি গেট নামবো, তো ও 150 টাকা চেয়েছিল, দরদাম করে আমি 100 টাকা করেছিলাম। তো সেই 50 টাকার যেটা মানে কম আমি দিতে রাজি হয়েছিলাম বা ও নিতে রাজি হয়েছিল, সেই 50 টাকাটা পুষিয়ে নেওয়ার জন্য ও আমাকে একটা উল্টো পাল্টা জায়গায় এখানে নামালো। তো যেখানটা নামালো সেখানটা ট্রাফিক পুলিশ ছিল বলে ভাগ্য ভালো। তো উনি বললেন এটা কিন্তু ইন্ডিয়া গেটে নামানোর জায়গা নয়, মানে ইন্ডিয়া গেট যে দেখতে যেসব ট্যুরিস্ট আসেন এখানে কিন্তু নামায় না। তো যাই হোক, তো ট্রাফিক পুলিশ ছিল বলে বাঁচোয়া, আমাকে অটোর টাকা দিতে হয়নি, উনিই দিতে বারণ করলেন, কারণ এটা ইচ্ছাকৃতভাবে ভুলভাল একটা জায়গায় নামাচ্ছিল। আর আমায় কোনখানটা নামিয়েছে দেখাই। এই জায়গাটা হচ্ছে এই যে একটা গেট মতো রয়েছে, আর পেছনে রয়েছে যেটা নতুন, যেটা সুভাষচন্দ্র বসুর যে একটা মূর্তি স্থাপন করা হয়েছে, সেই মূর্তিটা হচ্ছে আমার ঠিক পেছনেই। তো এখান থেকে টুয়ার্ডস ডান দিকে আবার যেতে হবে, তবে ইন্ডিয়া গেট। তো অনেকটা দূরেই আমাকে নামিয়েছে। যাই হোক, তো নতুন পর্যটক যদি হয় সেক্ষেত্রে কিন্তু এইভাবে মানে কি বলবো, মানে এদের ভরসায় কিন্তু আসা খুবই একটা অসুবিধাজনক। তো একটু ম্যাপটা ফলো করাই ভালো। চলুক, যাই হোক, যেখানেই নামিয়ে দিক, এখান থেকেই শুরু করি দেখাটা আস্তে আস্তে। চলুন এগোতে থাকি। এইটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর যে মূর্তিটা, এটা নতুন স্থাপন করা হয়েছে। এইটা দিয়েই এই অঞ্চলটা আমি দেখা শুরু করছি, তারপর আস্তে আস্তে ইন্ডিয়া গেটের দিকে এগিয়ে যাব। তো এখানে তো সেইভাবে কোনো এন্ট্রি টাইম বা এন্ট্রি ফি কিছু নেই, ফলে বিকালের দিকে এলেই ভালো, বেশ গরমের মধ্যে ঠান্ডায় ঠান্ডায় ভালোই লাগবে। চলুন পুরো ঘুরে দেখাই। খুব সুন্দর, বেশ একটা ফাঁকা জায়গা, এখানে গাড়ি ঘোড়া চলাচল কিন্তু নিষিদ্ধ। ওইখানে ব্যারিকেড করাই আছে, ফলে কোনো গাড়ি ঘোড়া এখানে ঢুকতে পারে না। এখানে সুভাষচন্দ্র বসুর মূর্তি, এবং এইখানটা কিছু একটা আছে, সবাই দেখতে ঢুকছে, দেখি চলুন। এটা হচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, এইখানে রয়েছে এই যে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। এটা এইটার থেকে এই যে এখান দিয়ে এন্ট্রি পয়েন্ট। এখানে ডিজিটাল একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়, ডিজিটাল শ্রদ্ধাঞ্জলির জন্য। চলুন, এখানে ফোন নম্বর এবং নাম দিয়ে এই যে এইভাবে একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায় ডিজিটালি। আপনার ফোনে একটা ওটিপি আসবে,
সেই ওটিপি দিয়ে এই শ্রদ্ধাঞ্জলিটা হয়। ये हो गया है ना, ये हो गया था, ओके, थैंक यू। ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল 2019-এর জানুয়ারি মাসে এটি তৈরি করা হয়। মূলত আমাদের দেশের বীর যোদ্ধা যারা নিজের প্রাণের বলিদান দিয়ে দেশ রক্ষার জন্য লড়ে গেছেন তাঁদের শ্রদ্ধা জানাতে এটি বানানো হয়েছে। একটা স্তম্ভের মতন মাঝখানে বানানো, যার ওপরে রয়েছে একটি অশোক স্তম্ভ। আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলে এই স্তম্ভের চারিদিকে গোলভাবে একটা ডিসপ্লে মিউজিয়ামের মতন রয়েছে, যেখানে খুব সুন্দর সুন্দর ওয়াল মুরালের মাধ্যমে আমাদের যে ভারতীয় সৈন্যবাহিনীর যে গৌরবগাথা, বিভিন্ন যুদ্ধে তারা যে নিজের প্রাণ ত্যাগ করে প্রাণের বলিদান দিয়ে কিভাবে সে যুদ্ধে জয়লাভ করেছেন সেই সব গল্প কথা বা সত্য ঘটনা তুলে ধরা হয়েছে দেওয়ালে দেওয়ালে। ভিতরে রয়েছে স্মরণিকা নামে একটি সুভেনিয়ার শপ, যেখান থেকে সৈন্যবাহিনীর ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেগুলো আমরা সাধারণ মানুষরাও কিনে ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের ব্যাগ, আরও অনেক কিছু রয়েছে। তো ভেতরে ক্যামেরায় ছবি তোলা বারণ ছিল, আমি ভুল করে একটুখানি তুলে ফেলেছি, তারপর বারণ করায় আমি ক্যামেরাটা বন্ধ করে দিই। তো এখান থেকে সেগুলো কেনা যায়, মাথার টুপি, আরও অনেক কিছুই রয়েছে ভেতরে। আর এইটি হচ্ছে সেই কালো গ্রানাইট পাথরের তৈরি আমাদের দেশনায়ক নেতাজির মূর্তি, যেটা 2022 সালে এখানে স্থাপন করা হয় তৎকালীন প্রধানমন্ত্রীর দ্বারা। উচ্চতায় প্রায় 28 ফুট এবং চওড়া প্রায় 8 ফুট। দেখে খুবই ভালো লাগলো। সাপ্তাহিক ছুটির দিন ছিল বলে ইন্ডিয়া গেটের কাজটা বেশ জনবহুল। আর গ্রীষ্মকাল মানে মে মাসের শেষ সপ্তাহ, ফলে সারাদিন গরমের জন্য মানুষ বাড়ি থেকে বেরোতে না পারলেও এই পড়ন্ত বেলায় সূর্য যখন ডোবার মুখে তখন বিকেলবেলায় প্রচুর মানুষের ভিড়। আর এই হচ্ছে ইন্ডিয়া গেট, যার ডিজাইনটা কিন্তু করেছিলেন স্যার এডওয়ার্ড লুটেন্স। ওয়ার্ল্ড ওয়ার 1 এবং থার্ড অ্যাংলো আফগান ওয়ার, এতে বহু ভারতীয় সৈন্যবাহিনী তারা অংশগ্রহণ করেছিল, প্রচুর সৈন্যর প্রাণ যায়। তো তারা যে মৃত্যুবরণ করেছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে 1921 সালে এই ইন্ডিয়া গেট স্থাপিত হয়। আর এর নিচেই জ্বলছে অমর জওয়ান জ্যোতি। সন্ধেবেলা খুব সুন্দর দেখতে লাগে, আস্তে আস্তে নিয়নের আলো জ্বলে উঠছে, ইন্ডিয়া গেটটা আরও দেখতে সুন্দর হচ্ছে। আর চারিদিকে তো মানুষের ভিড় রয়েছেই, সুন্দর একটা ফোয়ারা। দেখুন রাতের বেলায় যখন আলো জ্বলে উঠেছে কি সুন্দর লাগছে, মায়াবী। তো আজকের মতন দিল্লি ঘোরা শেষ, এবার ফিরে যাব হোটেলে, কালকে বাড়ির ফিরতি ট্রেন ধরব। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
দেখা হচ্ছে পরবর্তী পর্বে বাড়ি ফেরার পথে। ভালো থাকবেন।